আমার পুরা নাম হইলো সালমান এমডি সুলতান। সো আপনি সালমান বলে ডাকতে পারেন, ঠিক আছে? ভাই বলেন আর যাই বলেন, নাম ধরে ডাকলে সমস্যা নাই, ঠিক আছে? এটা একটা বিষয়। আমার কোম্পানির নাম হলো ইনোভেটিভ স্কিলস, ঠিক আছে? তো মার্কেট প্লেস বলতে লাইক ফাইবার, আপওয়ার্ক না, এর বাইরে আউটসাইড মার্কেট প্লেসে ধরেন যে প্রায় 10 বছরের অভিজ্ঞতা আর কি। আর অনেক কোম্পানিতে ছিলাম। অনেক কোম্পানি বলতে রবিতে ছিলাম। আর বাকি যে কোম্পানিগুলো ছিল ওগুলো সব দেশের বাইরে। আয়ারল্যান্ডের একটা কোম্পানি ছিল, কোরিয়ার কোম্পানি ছিল, ঠিক আছে? তো এটাই মোটামুটি শর্ট ইন্ট্রোডাকশন। আর এখন আর কি নিজের কোম্পানিতে কামলা খাটতেছি, ঠিক আছে? সো সবাইকে অনেক ধন্যবাদ আসলে, ঠিক আছে? জানি না কতটুকু এক্সপেকটেশন ফিল আপ করতে পারবো, বাট দেখা যায় যে আমিও যে ধরেন যে আলাদিনের চেরাগ নিয়ে যে থাকে, ব্যাপারটা ওরকম না যে বাজেট দিলেই যে আমার বাজেট সাথে সাথে একসেপ্ট হয়ে যায়, ঠিক আছে? কিন্তু আহ, যেহেতু ধরেন যে প্রায় 10 বছর ধরে মোটামুটি অনেক ক্লায়েন্টের সাথে আর কি কাজ করা হয়েছে, এবং একটা বড় সুবিধা হইলো যে আহ, আমাদের বেশিরভাগ ক্লায়েন্টই হলো রিপিটেড আর কি, মানে তারা বারবার কাজ দেয়, রেফারেন্স দেয়, ঠিক আছে? সো অ্যাজ এ রেজাল্ট যেটা হয় যে না, ওই ওই দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে না, আমরা যে বাজেটগুলো দেই, ওই বাজেটগুলা আমাদের জন্য যেরকম উইন উইন সিচুয়েশন, তাদের জন্য উইন উইন সিচুয়েশন হয়। আর এমনও আছে যে আমার কয়েকজন ক্লায়েন্টই সেই 2015 সাল থেকে আমাকে কাজ দেয়, ঠিক আছে? তো তার মানে সে অন্য কোথাও যায় না, বুঝছেন? তো ওই দিক থেকে আর কি রিজন ভাইয়ের কেন জানি মনে হলো আমার সাথে আমাকে ইনভাইট করবে। তো থ্যাংক ইউ রিজন ভাইয়া। ইনশাল্লাহ আমরা ওয়ান বাই ওয়ান সবার সাথে ইন্টারেক্ট করব। আহ, আমি হয়তোবা আমার কিছু জিনিস শেয়ার করব, তারপর আপনাদের প্রত্যেকের আহ, যে প্রবলেম গুলো ওগুলো শুনবো। শোনার পরে আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে কোনোভাবে হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই না? যদি আমি বলি যে মানে আজকে আমাদের টপিক কি, টাইম এন্ড বাজেট এস্টিমেশন, তাই না? সো টাইম এন্ড বাজেট এস্টিমেশনের আগে যে আমাদের আমাদের একটা আহ, আমাদের একটা আমাদের একটা জার্নি সম্পর্কে আর কি সবসময় ধরেন যে কাজ করার সময় মাথায় রাখতে হবে যে ক্লায়েন্টের জার্নিটা আসলে কিভাবে হয় আর কি, ঠিক আছে? এবং ওই জার্নির উপর বেস করে আসলে আমরা আসলে নেগোশিয়েট গুলা করি, ঠিক আছে? তো প্রথমে যদি আমি একটু আপনাদেরকে একটা প্রশ্ন করি যে আপনারা কি এখানে তো সবাই বুফে খাইছেন, তাই না? সবাই বুফে খাইছেন? ইয়েস ভাই। হুম। আচ্ছা, আমি যদি বলি যে একটা 1000 টাকার বুফে, ধরেন যে সেখানেও 100 আইটেম আছে, ঠিক আছে? আরেকটা হলো 15,000 টাকার বুফে, সেখানেও ধরেন যে 100 আইটেম আছে, ঠিক আছে? যেমন আমি যদি বলি যে ক্যাফেরিও, আই থিঙ্ক ক্যাফেরিও এখন 1200 টাকা। আর আপনি যদি ধরেন যে সেরিনাতে যান, ঠিক আছে? লাস্ট আমরা একটা ইনভাইটেশনে গেছিলাম, সো ওখানে 15,000 টাকা। এখন দুইটাতেই ধরেন যে সেম অ্যামাউন্ট, সেম আইটেম আছে, বাট কেন আসলে প্রাইসের ডিফারেন্সটা হয় একটু বলতে পারবেন? এই প্রায় 14,000 টাকা ডিফারেন্স। কোয়ালিটি, ফুড কোয়ালিটি, এনভায়রনমেন্ট। ক্লাস, আই থিঙ্ক আপনি কোন ক্লাসের মানুষকে ইনভাইট করেছেন সেটা ডিপেন্ড করছে। আপনি যদি খুব কমন পিপলকে ইনভাইট করেছেন তার জন্য 1,000 টাকাও অনেক, আমরা কিন্তু যদি আপনি আমরা ওয়ান বাই খুব ওয়ান লিখি, ওয়ান বাই ওয়ান ধরেন যে ওয়ান বাই ওয়ান, ঠিক আছে? ফুড কোয়ালিটি, এনভায়রনমেন্ট, দেন ক্লাস অফ পিপল, হাই ক্লাস, লোয়ার ক্লাস, মিডল ক্লাস। আচ্ছা ক্লাস অফ পিপল, ব্র্যান্ডিং। ব্র্যান্ড ভ্যালু, তাই না? আর কিছু?
আচ্ছা, সো এখানে মেইনলি এই যে কস্টটা যেটা হয় যে এত কস্ট থাকার পরও কেন আসলে আমরা এখানে যাই, বিকজ অফ দ্য এক্সপিরিয়েন্স। কি বলেন? বিকজ অফ দ্য এক্সপিরিয়েন্স, যেটা ওই যে ভাই যেটা বললো, এনভায়রনমেন্ট, ফুড কোয়ালিটি। মানে আপনি যখন লাইক যদি আপনি কখনো সুযোগ হয়, যদি আপনি সেরিনা অথবা এই সকল রেস্টুরেন্টে যদি বুফে খান, তো আপনার প্রত্যেকটা আইটেম উপর আপনি একটা ফ্যান বেস তৈরি হয়ে যাবে, ঠিক আছে? লাইক আপনি কখনো ভুলবেন না। লাইক আমি হয়তো বা খাইছি 2 বছর 3 বছর আগে, ঠিক আছে? আমি এখনো মাঝে মাঝে বলি যে যদিও আমার টাকা খরচ গেছে অনেক, বাট তাদের এই আইটেম গুলো একদম জোস হয়েছে, ঠিক আছে? তো সিমিলারলি যে আমাদের সফটওয়্যার যারা আমরা বানাই অথবা আউটসোর্সিং যারা করি, ঠিক আছে, ক্লায়েন্টদেরকে আসলে এনশিওর করতে হবে একদম ডে ওয়ান থেকে এবং কন্টিনিউয়াস, যে ক্লায়েন্টের সাথে আপনার এক্সপিরিয়েন্স যেন অলওয়েজ অসাম থাকে। কি থাকে বলেন? হুম, অলওয়েজ Awesome. অসাম। সো আপনারা তো পিজা বার্গ খাইছেন? পিজা বার্গে পিজা জি ভাই। খাইছেন না? আপনার কাছে, আমার কাছে যেটা ফিল হয় সবসময়, আমি পিজা বার্গে পিজা খাই আর যাই খাই, আমার কাছে 90% টাইম ফিল হয় আমি জিতছি। আপনাদের ফিল হয়? জি আমি ভাই। কিন্তু কম্পেয়ার করি, না আমি পিজা হাটে এই প্রাইসে এরকম পিজা পাবো না, অথবা আমি যদি অন্য কোনো পিজা ইয়াতে যাই আমি এটা পাবো না, বাট এখানে আসলে আমি রিজনেবল প্রাইসে পাচ্ছি, ঠিক আছে? এরকম ফিল হয় আপনাদের? জি ভাই, এখানে হ্যাঁ, পিজাটা একটু অন্যরকম হয়। হ্যাঁ। তো ওভারঅল একটা আপনার কাছে মনে হয় যে আপনি জিতছেন। এবং পিজা বার্গের ওনারও কিন্তু এই জিনিসটা বলছে যে আমরা যখন কোনো একটা প্রাইসিং করি, আমরা অথবা প্রাইসিং অথবা ওভারঅল এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করি, আমরা এনশিওর করি যে ক্লায়েন্ট যেন, মোস্ট অফ দ্য ক্লায়েন্ট যেন ফিল করে যে সে জিতছে। সে কি করছে বলেন? সে জিতছে, ঠিক আছে? এখন এই যে ধরেন যে জিতা হারা, এটা কি আসলেই ধরেন যে এটার উপর নির্ভর করে যে আপনি 10,000 টাকার কাজ 1,000 টাকায় করে দিচ্ছেন, ব্যাপারটা তা না। আমাদের যেটা মিস্টেক হয় যে আপনি এটা যে 10,000 টাকার কাজ, এটা আমরা ক্লায়েন্টকে বুঝাইতে পারি না। বুঝতে পারছেন? এটা যে দশ Exactly. হাজার টাকার কাজ, এটা কিন্তু আমি ক্লায়েন্টকে বুঝাইতে পারি না দেখেই ক্লায়েন্ট মনে করে যে এটা 1,000 টাকার কাজ। ক্লায়েন্ট কি মনে করে বলেন? 1,000 টাকার কাজ, কাজ। ঠিক আছে? যেমন কয়েকদিন আগে, এটা আমি আমার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছি, কয়েকদিন আগে ক্লায়েন্ট আমাদের মালয়েশিয়া, আপনারা যে লোগোটা দেখতেছেন, আমি যদি ভিডিওটা অফ করি, এমআইবি, মালয়েশিয়াতে আমাদের একটা ব্রাঞ্চ আছে। তো ওখানে আমাদের সেলস ডিপার্টমেন্ট আছে, সো মালয়েশিয়ার যত কাজ আসে তো ওখান থেকে আসে আর কি, ঠিক আছে? তো আমরা মালয়েশিয়ার সবচেয়ে থার্ড বিগেস্ট একটা কোম্পানি, যারা হলো রিনিউয়েবল এনার্জি ডিভাইস সেল করে, ঠিক আছে? তো তাদের জন্য আমরা একটা সিআরএম বিল করতেছি, একটা না আসলে দুইটা সিআরএম, ঠিক আছে? একটা সিআরএম হলো আপনার আহ, আমরা যে ট্রেডিশনাল যে সিআরএম গুলো আছে সেরকম, আরেকটা সিআরএম হলো টিক। করছি। সরি ভাই, একটু কথা বলবো। আহ, শিওর শিওর। এক- একটা মিটিং এই ক্লায়েন্ট পেয়ে গেছি, আবার এরকমও আছে এবং আমার এখনো চলতেছে যে 1 বছর ধরে তার সাথে আমি ফলো আপ দিচ্ছি। মানে 1 বছর পরে তাকে আমি ক্লায়েন্টে কনভার্ট করছি, এরকমও আছে। এবং এটা আমার আচ্ছা অলরেডি এরকম চলতেছে, অনেকগুলো পাইপলাইনে আছে। আচ্ছা, ওকে। তো ওভারঅল আপনারা মানে মোটামুটি সবকিছু এক্সপিরিয়েন্স করছেন। তো এই সিআরএম প্রজেক্টে যাওয়ার আগে আমরা
18 বার মিটিং করছি, কতবার? 18 times. ফর রিকোয়ারমেন্ট গ্যাদারিং। হ্যালো ভাই, একটু আমার এখানে নেট ইস্যু হয়েছিল, তো আমি সমস্যা, আমি রেকর্ড আমি অন আউট করে হয়ে দিচ্ছি। যাই। আচ্ছা, আপনি ঠিক রেকর্ডিং অন আছে, করেছিলেন? ঠিক হ্যাঁ আছে, করেছি, ঠিক ঠিক আছে। আছে। সো 18 বার আমরা মিটিং করি, নো পেমেন্ট, বাট ক্লায়েন্ট অন বোর্ড। ইটস নট যে ক্লায়েন্ট ঘোস্ট হচ্ছে, ক্লায়েন্ট অলরেডি অন বোর্ড। 18 বার মিটিং এ আমরা ধরেন যে কোন কোন জায়গায় ইনভেস্ট করছি কথা বলছেন, আমরা পুরা ইউএক্স ইউআই ডিজাইনে ইনভেস্ট করছি। কিসে ইনভেস্ট করছি? পুরা UI ইউএক্স ইউআই ডিজাইন, প্রায় 3 মাস। প্রায় কয় মাস? 3 মাস। আমাদের এখনো কোনো চুক্তি হয় নাই, বুঝতে পারছেন? এখন আপনার কাছে হইতে পারে যে ভাইয়া তো বোকা, হইতেই পারে, অনেকে বলছে আমাকে, আমি যখন এই প্রজেক্টটা ডিল করতে যাই তখন আমাকে বলছে যে আমি বোকা, আমার মানে আমার পার্টনাররাও বলছে, ঠিক আছে ভাই কি করতেছিস আমি বুঝতেছি না, ঠিক আছে। আর এটা কিন্তু জুলাইয়ের আন্দোলনের সময়, বুঝছেন, ঠিক আছে। ওই সময় মাঝখানে 1 মাস ক্লায়েন্ট গায়েব। কি গায়েব বলেন? ক্লায়েন্ট গায়েব। আমি ধরেন যে ইউএক্স ইউআই ডিজাইনে, ধরেন যে আমার আমার ইউএক্স ইউআই ডিজাইনের স্যালারি যদি আমি যদি 30K ধরি, আরো এডিশনাল কস্ট যদি আপনার 7K হয়, তাই না, তাহলে 37 ইন্টু, মানে ওই সময় খরচ বলতেছি আমার 3 মাস, রাইট। তো এত টাকা আমার কিন্তু অলরেডি ইনভেস্ট গেছে, আমার নিজের ইনভেস্টমেন্ট গেছে, তাই না। তো আমি ক্লায়েন্টকে কোনো জ্বালাই নাই। তো ক্লায়েন্টের সাথে কি করছি, আমার মালয়েশিয়াতে একজন পার্টনার থাকে, আমি ওই পার্টনারকে ক্লায়েন্টের কাছে পাঠাইছি যে তুমি যা একটু দেখো। দেখেন, এই যে দেখেন যে আমি যে তাকে পাঠাইছি, ক্লায়েন্ট আবার সিরিয়াস হয়ে গেছে, বুঝছেন। সিরিয়াস হয়ে যাওয়ার পরে ক্লায়েন্ট আসছে, 2 দিনের মধ্যে কাজ দিচ্ছে। আমি যখন আমাকে প্রাইস কোটেশন দিতে বলছে, আমি যে প্রাইস কোটেশন দিছি ওই প্রাইস কোটেশনে ক্লায়েন্ট কি করছে, রাজি হয়ে গেছে, বুঝতে পারছেন। এখন এই যে এখানে একটা বিষয় বলতেছি যে এই যে একটা এক্সপিরিয়েন্স, এই যে 18 বার যে মিটিং করছি, কেন করছি? কারণ ক্লায়েন্ট আর অন্য জায়গায় যাবে না। এটা কিভাবে বুঝলাম? যে ক্লায়েন্ট আবার অন্য জায়গায় যে আবার তাদের সাথে 18 বার বসবে, ঠিক আছে, বসে কি করবে, আলোচনা করবে, বুঝাবে, আবার তারা ইউএক্স ইউআই ডিজাইন করবে। এটা তো ক্লায়েন্টের জন্য লস, লস না? Yep. তার মানে এই জায়গাটায় আসলে আমরা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি ওই ক্লায়েন্টের সাথে। ক্লায়েন্ট না পারবে অন্য জায়গায় যেতে, হয় কাজ না দেখ, কিন্তু অন্য জায়গায় যাবে না, ঠিক আছে। এখন এই জায়গায় আসি যে যখন আমরা এই প্রজেক্টের বাজেটটা নির্ধারণ করি, তখন আসলে আমরা কি কি প্যারামিটার আমাদের সাথে থাকে, এটা হলো জরুরি বিষয়। এই যে এই প্যারামিটার গুলো বলতেছি, এটা কিন্তু ধরেন যে আমরা থেকে থেকে শিখছি, ঠিক আছে। যেমন আমি আপনাদেরকে বলি, আপনারা তো ই কমার্স সাইট বানাইছেন, তাই না, রাইট? হ্যাঁ, আচ্ছা, ধরেন যে একটা সিঙ্গেল ভেন্ডর ক্লোথিং সাইট আপনি ধরেন বানাইছেন 5 লাখ টাকায়। কত লাখ টাকা এক্সাম্পল দিচ্ছেন। কারণ আপনার কাছে আরেকটা ক্লায়েন্ট আসছো, ওইটাও সেম, বাট ওইটা হলো ল্যাপটপের জন্য। কিসের জন্য? ল্যাপটপ। ল্যাপটপের জন্য। So, আমি অসংখ্য ধরনের ফ্রিল্যান্সারদের দেখছি, তারা এই সিঙ্গেল ক্লোথিং এ যে প্রাইসটা দিছে, সে চিন্তা করছে যে এটাও তো সিঙ্গেল ভেন্ডর, তাই না, ই কমার্স, রাইট। তো এটাও সেম প্রাইস। সে কি করলো, কত লাখ টাকা দিল? 5 লাখ টাকা দিয়ে দিল। তো এই জায়গায় সে এই জায়গায় লাভ করছে, এই জায়গায় কি করছে ধরেন, লাভ করছে। এই জায়গায় সে ধরেন যে লাভ কি, সে লস খাইতে খাইতে শেষ। কারণ কি? আমি যদি আপনাদেরকে একটা
সিম্পল সাইটে ঢুকাই, ল্যাপটপের সাইট। আচ্ছা, এটা আমার কোনো ল্যাপটপের সাইট না, আমি জাস্ট র্যান্ডমলি ঢুকছি। So, আমি যদি প্রোডাক্টে যাই, সিমো, দেখেন বাম দিকে তাকান তো, একটা ল্যাপটপের কতগুলা ফিল্টার দেখছেন? হুম, রাইট। রাইট। বাকি যা ফাংশনালিটি আছে, ধরেন যে প্রোডাক্ট ডিটেলস, ওগুলো তো এপিআই আপনার কাছে বানানো থাকে। আপনার ধরেন যে ক্লোথিং এর জন্য যে এপিআই ফরম্যাটটা সাজিয়েছেন হয়তো বা মোটামুটি মিল পাবেন, কিন্তু ধরেন যে যখন আপনি ফিল্টার গুলা ম্যানেজ করতে যাবেন, কতগুলা ফিল্টার, তাই না? তো এক্স্যাক্টলি। আমরা যেটা ভুল করি যে একটা ই কমার্সের সাথে আর একটা ই কমার্স ম্যাচ করায় ফেলি, যে ওই ই কমার্স আমি 15 লাখ দিছি, এই কমার্স 15 লাখ, কিন্তু এখানে যে এক্সট্রা অনেক কিছু আছে, এগুলো বিজনেস লজিককে এক এক একটা এক ডিফারেন্ট, এবং এটা কিন্তু ধরেন যে কি একটা আরেকটার সাথে রিলেটেড, তাই না? অনেক ল্যাপটপে কিন্তু প্রচুর সার্চ ফিল্টার থাকে, প্রচুর আপনার ডিটেলস ইনফরমেশন থাকে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তখন আমরা ভুলে যাই। এখন বলেন তো, এই ক্লোথিং এ কি এত ফিল্টার থাকে? আপনি যে কোনো ক্লোথিং এর ই কমার্স সাইটে যান, এত ফিল্টার দেখবেন? নো ভাইয়া, নো ভাইয়া। পাবেন না জীবনে। এখানে সাইজ থাকে, জীবনে। কালার থাকে, বা আর কি, মেল ফিমেল, মেল ফিমেল ঠিক বেবি আছে, এরকম মেল। থাকতে পারে, আর কিডস। একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ল্যাপটপে কম্প্যারিজন থাকে, দুইটা ল্যাপটপ বা তিনটা ল্যাপটপকে আমি কম্পেয়ার করতে পারবো ফিচার অনুযায়ী। এক্স্যাক্টলি, কম্পেয়ার করতে পারবো, হ্যাঁ। তার মানে এই যে ধরেন যে আপনার এডিশনাল যে বিষয়গুলো, এগুলো তখন মাথায় রাখতে হয়। তো এখন আমি আপনাদেরকে ধরেন যে আমি যখন একটা প্রাইসিং করি, কি কি প্যারামিটার মাথায় রাখি এটা একটু বলি, ঠিক আছে? প্রথম বিষয় হলো যে, যেহেতু আমি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস সময় দিচ্ছি কত মিনিট বলেন, কত ঘন্টা? ওই যে 3 মাস, তাই না? না সরি, 18 মিনিট, 18 মানে 3 মাস সময় দিচ্ছে, 18টা মিটিং হয়েছে। 18টা মিটিং, রাইট। এটার একটা প্রাইসিং থাকে। কি থাকে? এটা একটা প্রাইসিং থাকে। 2 নাম্বার হলো, আমি টেকনিক্যাল পার্সপেক্টিভ বলতেছি, ইউএক্স ইউআই ডিজাইন আপনি অবশ্যই করবেন, তাই না? ঠিক আছে। তো প্রতিটা জিনিসের 2টা পার্ট আছে। কয়টা পার্ট? একটাকে বলা হয় ডেভেলপমেন্ট, আরেকটাকে বলা হয় ফিডব্যাক। কি বলেন? ডেভেলপমেন্ট ফিডব্যাক। এন্ড ফিডব্যাক। আমরা ধরেন যে ইউএক্স ইউআই ডেভেলপ করার জন্য যে প্রাইসটা দরকার, ওইটা আমরা দিয়ে দিই। ধরেন যে আপনি দিয়ে দিচ্ছেন যে 3 লাখ টাকা লাগবে, এক্সাম্পল দিলাম আর কি। তো আপনি এটা চিন্তা করেন যে 3 লাখ টাকার ইউএক্স ইউআই ডিজাইনে আপনাকে এটা মেজার করতে হবে যে ফিডব্যাকের সময় আপনার কেমন চেঞ্জেস আসতে পারে। এখন এই চেঞ্জ মিটিগেশন আপনাকে করতে হবে। এই চেঞ্জ মিটিগেশন যদি না করেন, আপনি ফিডব্যাকের সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। কি হয়ে যাবেন? ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। সেই চেঞ্জেস মিটিগেশনটা কি করবেন? যেটাকে আমরা বলি স্প্রিন্ট মেথোডোলজি, সবাই তো জানেন, তাই না? হুম? জি যে ভাইয়া। আপনি একটা পেজ ডিজাইন করলেন, সাথে সাথে আপনি ক্লায়েন্টকে দেখাবেন। ক্লায়েন্টকে কি করবেন? দেখাবেন। ক্লায়েন্টের সাথে মিটিং করবেন। কি করবেন? ক্লায়েন্টের সাথে মিটিং করবেন। অ্যাজিলিটি। হ্যাঁ, ভাইয়া এর একটা দ্বারা যেটা কোশ্চেন, হয়ে গেল, হ্যাঁ শিওর। ইউআই ইউএক্স টার্মটা এখানে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে কি ভাইয়া ওই আহ, মানে ওয়্যার ফিগমা, বানানো অনলি এবং ফিগমা। তারপরে হচ্ছে এইচটিএমএল সিএসএস সহ, এটা না দুইটা না সহ না বলতেছেন না না নাকি? না 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 না, অনলি ওয়্যার ফিগমা। ফ্রেম। অনলি ওকে ফিগমা, ওকে, ইয়েস। ঠিক আছে। ওকে। ঠিক আছে, অনলি ফিগমা। ডেভেলপমেন্ট লিখছেন তো এই জন্য একটু একটু কম কনফিউজড মানে হয়ে ওইটাও গেছি। তো আপনি ডেভেলপ করতেছেন। রাইট রাইট, ওটাও ডেভেলপ ডেভেলপমেন্ট, ঠিক আছে। ডেভেলপ মানে আমি বলতেছি যে প্রত্যেকটা লেয়ারের এই 2টা সেকশন আছে, ঠিক সেকশন আছে? আছে, রাইট। এখন এই যে ধরেন যে আপনি 10 দিন পর পর যে ক্লায়েন্টকে দেখাবেন,
সব ক্লায়েন্ট তো এত স্মার্ট না। সব ক্লায়েন্ট কি বলেন, এত স্মার্ট না। আমরা এমনও ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট আমাদেরকে ধরেন যে 50% অ্যাডভান্স দিয়ে গেছে, বুঝছেন? অ্যাডভান্স দিয়ে আমাদেরকে বলছে ভাই কাজ টাজ কইরা দাও, ক্লায়েন্টের 3 মাস ধরে কোনো খবর নাই, বুঝছেন? খবর নাই কেন? সে হলো বিভিন্ন জায়গায় ঘুরে টুরে বেড়াইতেছে, ব্যস্ততা, বিজনেস ট্রিপ দিচ্ছে, ঠিক আছে? তার মানে আপনি তো ক্লায়েন্টকে আর দেখাইতে পারতেছেন না ওই সিনারিওতে, রাইট? তখনই আসলে আপনার চলে আসবে ফিডব্যাক লেয়ারটা। তখন আপনি কাউন্ট করবেন যে আপনি কত পার্সেন্ট ফিডব্যাক চেঞ্জেস আপনি ফ্রিতে দিবেন, যেটাকে বলা হয়, আমরা ফ্রি বলি না, আমরা বলি FOC। এটা মানে তো জানেন, এটা মানে কি জানেন? ফ্রি অফ কস্ট। ফ্রি অফ কস্ট, ফ্রি অফ চার্জ। আচ্ছা আচ্ছা, মানে মানে এই এটা যে আমার এই ওয়ার্ড, অ্যালাউ কতটুকু করব হ্যাঁ সেটা চিন্তা করতে হবে। এক্স্যাক্টলি। ইন জেনারেল এটা এক একটা কোম্পানি এক একটা আমি করি 30%, কি ঠিক আছে? 30% চেঞ্জেস আমি ফ্রি অফ চার্জ করে দিই, বাট আমি বলে দিই এটা মানে ফ্রি না, বাট আমি তোমার, আমি বলে দিই, ডিরেক্ট বলি যে আমি তোমার সাথে রিলেশন মেনটেন করার জন্য আমি এটা FOC তে দিলাম, ঠিক আছে? সো ক্লায়েন্টের মেমোরিতে আমি অলওয়েজ এই মেসেজটা দিতে থাকি যে আমি কিন্তু তোমাকে এটা ফ্রিতে করে দিচ্ছি, তুমি এটা সব জায়গায় পাবা না। বুঝতে পারছেন? এক্স্যাক্টলি, রাইট। ওকে, এখন বাকি যে আরো যে চেঞ্জেস গুলো আছে, অনেক সময় আপনি এমন ক্লায়েন্ট পাবেন যে আপনি ধরেন যে যদি এরকম হয় না যে আপনি প্রাইস অ্যাড করছেন, ক্লায়েন্ট আপনার উপর রেগে গেছে, তাই না? এরকম হয়েছে না অনেক? হ্যাঁ, কেন রাইট। প্রাইস অ্যাড করলাম, তুমি তো আমাকে বলছিলা 3 লাখ টাকা, তাই না? এই জিনিসটা আপনি কিভাবে মিটিগেট করেন? হুম, এটা ভাই আমি পার্সোনালি যেটা করি মানে আপনারা এরকম। বলতেছে আর কি, আপনি বলতে আপনারা, হুম। হ্যাঁ, সো এটা হচ্ছে দেখা যায় যে অ্যামাউন্টটা যদি একটু মানে বেশি হয় তখন হচ্ছে ক্লায়েন্টের রিয়াকশন থাকে, বাট একটু কম হইলে ওইটা নিয়ে অনেক সময় খুব বেশি কথাবার্তা হয় না। বাট একটা কষ্ট তো থাকেই যে আমার হচ্ছে এই ফিডব্যাকের কারণে এই চেঞ্জটা আসছে। সো টাইম যেহেতু আমার বাড়তেছে, সো আমার কষ্ট বাড়তেছে। সো মোটামুটি এরকম এক্সপ্লানেশন দিতে হয়, তারপরেও বেশিরভাগ সময় ক্লায়েন্ট হ্যাপি হইতে চায় না, এই আর কি। তো এটা অনেক কিছুর উপর নির্ভর করে। এটাকে বলা হয় যে আপনাকে অনেক ভিশনারি হইতে হবে। কি হইতে হবে বলেন? ভিশনারি। যে আপনাকে জানতে হবে যে এই ক্লায়েন্টের প্রসপেক্টসটা কি। যে আমি যদি ক্লায়েন্টকে আজকে এটা ফ্রিতে দেই, ফিউচারে আমার লাভটা কি? বুঝতে পারছেন? ঠিক আছে? তো আমি আমি আমার এমন হয়েছে যে আমি একটা ক্লায়েন্টকে 2 বছর ফ্রিতে সার্ভিস দিছি। কয় বছর বলেন? 2 বছর ফ্রিতে সার্ভিস দিছি। ধরেন যে মাসে কয়েক ঘন্টা আর কি। সো বাট ওইটার প্রসপেক্টসটা কেন আমি ফ্রিতে দিছি? ইট ওয়াজ মাই ইনভেস্টমেন্ট। যে আমি জানি যে 2 বছর পরে এই ক্লায়েন্ট একটা ভালো জায়গায় যাবে এবং সে আমাকে এই কাজগুলো দিবে, এবং আসলে দিছে। আবার অনেক সময় দেখবেন যে একটু আগে বললেন যে আপনি যে বাজেটটা দিছেন যে 10 লাখ টাকা, কিন্তু ক্লায়েন্ট বলছে যে 5 লাখ টাকা। এখন আপনি তো লস দিয়ে দিবেন না, রাইট? এখন আপনি চিন্তা করবেন যে আচ্ছা আমি যদি একটু কমেও দেই, লং টার্মে এই ক্লায়েন্টের সাথে যদি আমি থাকি আমার রিকারেন্ট পেমেন্ট গুলা কেমন আসবে, ঠিক আছে? যদি আপনার এরকম হয় যে রিকারেন্ট পেমেন্টটা খুব ভালো আসবে, ঠিক আছে, আপনি ধরেন যে লং টার্মে এই ক্লায়েন্টের সাথে অনেক কাজ পাবেন, ঠিক আছে, তখন বলবো যে এই ক্লায়েন্টকে ছাইড়েন না। সো রিসেন্টলি একটা কেস স্টাডি শেয়ার করি। সো সেটা হলো যে আম, এই কোশ্চেনটা আমি আপনাকেও করতেছি। ধরেন আপনার কাছে 2টা ক্লায়েন্ট আসলো, একটা ক্লায়েন্টের
প্রজেক্ট বাজেট 25 লাখ টাকা, আরেকটা ক্লায়েন্টের প্রজেক্ট বাজেট 5 লাখ টাকা। আপনি অ্যাট এ টাইম একটা প্রজেক্ট নিবেন, কোনটা নেবেন বলেন তো? ওখানে এই মুহূর্তে যে কাজটা আছে সেটা একটা কমপ্লিটেড কাজ নাকি কন্টিনিউয়াস কাজ, এটা একটু মেজার করার চেষ্টা করতে হবে। তারপরে আসলে চুজ করতে হবে। যদি দুইটাই ওয়ান টাইমের মতো কাজ হয় তাহলে বাজেট যেটা বেশি, আমি পার্সোনালি ওটাই প্রিফার করব। আর যদি আমি দেখি যে না, যেটা কম বাজেট, ওর হচ্ছে এরকম কাজ নেক্সট মাস দুয়েক, তিনেক বা ছয়েকের ভিতরে এরকম রিকারেন্ট কাজ আসার সম্ভাবনা আছে, তাহলে ওইটা চুজ করতে হবে, যদি আমার একটাই অপশন থাকে আসলে। আচ্ছা, আর কেউ? হ্যাঁ, আমি ভাইয়ার কথার সাথে একমত। হ্যাঁ, এরকম ভাবে চিন্তা করা উচিত আমি মনে করি, যদি ফিউচার থাকে, কারণ আমাদের তো কন্টিনিউয়াসলি কাজ লাগবে। যদি ওয়ান টাইম একটা প্রজেক্ট যাতে আমাদের রিকারিং প্রজেক্ট হয়, রিকারিং একটা ক্লায়েন্ট হয়, তাহলে এটা ভালো হবে আমাদের বিজনেসের জন্য। এক্সকিউজ মি ভাইয়া, আরেকটা বিষয়, আপনি একটু ভিডিওটা অন রাখলে মনে হয় ভালো হয়, মনোযোগ ধরে রাখা, মানে ও আচ্ছা, যদি এটা কোনো হলো ওই সমস্যা যে না থাকে। আমার ব্যাকগ্রাউন্ডে ওই যে আমার আহালিয়া মাঝে মাঝে আসে, তো তখন অফ করি। এখন সমস্যা আছে নেই তো? ভাইয়া, যদি সমস্যা আমি না হয় আবার আপনার। আমি আবার অন করে দিব, ঠিক আছে, একটু পরে ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি যেটা চুজ করি সেটা হলো যে আমি ওই যে বাজেট এস্টিমেশন ক্রাইটেরিয়াতে আসবো আস্তে ধীরে। তো আমি যেটা চুজ করি সেটা হলো যে ধরেন আমি দেখি যে প্রসপেক্টসটা কি, যেটা প্রথম ভাইটা বললেন যে এই যে 5 লাখ টাকা, যেমন আমি যে কেস স্টাডি বলতেছি, যে তারা 25 লাখ টাকা কাজ নিছিল, কিন্তু তাদের খরচ গেছে প্রায় 75 লাখ টাকার মতো, বুঝছেন? ঠিক আছে, এবং প্রজেক্টটা ফেল করছে। কি করছে? প্রজেক্টটা ফেল করছে, ক্লায়েন্ট চলে গেছে। ফেল করার রিজন কি? কারণ তাদের ওই ক্যাপাসিটি ছিল না যে সে 25 লাখ টাকা কাজ করবে, বুঝছেন? কিন্তু যে 5 লাখ টাকা কাজকে তারা মানা করে দিছে, তারা এখন একটা ইউনিকর্ন কোম্পানি। কি কোম্পানি বলেন? ইউনিকর্ন কোম্পানি, ঠিক আছে? তো এই যে ধরেন যে ভিশনারি যে ডিসিশন গুলা, এই ডিসিশন গুলা আসলে নিতে হয়। তো এটা আমি আস্তে ধীরে আপনাদের সাথে শেয়ার করবো। So, তার মানে প্রথমে আমরা ইউএক্স ইউআই ডিজাইনে একটা খরচ ধরবেন। এখন ইউএক্স ইউআই ডিজাইনে আপনি যখন খরচটা ধরতে যাচ্ছেন, তখন প্রতিটা খরচেই আপনার কিছু এডিশনাল কস্ট আছে। তো প্রথম কস্টটাকে বলি আমরা, ধরেন যে রিসোর্স কস্ট। তো রিসোর্স কস্টের সাথে কি কি আছে? রিসোর্স কস্টের সাথে আপনার আছে হলো স্যালারি, তাই না? কি আছে? স্যালারি আছে। তারপরে কি আছে বলেন? সার্ভার কস্ট। না, রিসোর্স রিসোর্স বলতে হিউম্যান রিসোর্স, ওকে, ওকে। এইচআর, ঠিক আছে, এইচআর, হিউম্যান রিসোর্স। তার কি বলে, হাউস রেন্ট, ঠিক আছে। কারণ কি, সে তো আসলে আপনার কোম্পানির পারপাসে কাজ করে সে কি করতেছে, সে তার খরচ করতেছে। ফ্যামিলি খরচ করতেছে, তাই না? রাইট। তো আমাদের ইন জেনারেল যেটা হয় যে এটা স্যালারির ভিতরে হিডেন থাকে, এইচআররা স্যালারির ভিতরে হিডেন রাখে, ঠিক আছে। তাও ধরেন যে আপনাকে আলাদাভাবে ধরতে হবে। অনেক সময় যেটা হয় যে আপনার ফিউচার প্ল্যানে থাকতে পারে যে আপনি আপনার এমপ্লয়ীদের জন্য রিলোকেশন সিস্টেম করবেন, যেমন আমার অফিসে রিলোকেশন সিস্টেম আছে। এখন হয়তো বা অনেকজন না, বাট একটা ধরেন যে সার্টেন নাম্বার অফ আমার টিম মেম্বাররা আমাদের ওই রিলোকেশন প্লেসে থাকতে পারে, এবং যেখানে আমরা খাবার সবকিছু, বাসা ভাড়া সবকিছু আমরা কোম্পানি থেকে দিয়ে থাকি, ঠিক আছে। তো ওইটাও তো আমাকে ধরতে হবে, রাইট? 3 নাম্বার হলো যে তার ওটা কি বলে, সে
যে এখানে বসে সেটাকে বলা হয় স্পেস কস্ট। কি বলা হয়? স্পেস কস্ট। দেন আমি এখানে অ্যাড করি, ঠিক আছে। তারপরে ধরেন যে ফুড কস্ট। তারপরে আসে হলো আপনার এন্টারটেইনমেন্ট কস্ট। কি কস্ট? এন্টারটেইনমেন্ট কস্ট। এখন দেখেন এই যে এখানে কিছু কিছু জিনিস কিন্তু আপনি চাইলে অপটিমাইজ করতে পারবেন, আবার কিছু কিছু জিনিস আমার ক্ষেত্রে যেটা হয় যে আমরা এন্টারটেইনমেন্ট করি, ঠিক আছে। দেখা যায় যে আমরা লাইক প্রতি মাসে অথবা 40 দিন পর পর আমরা র্যান্ডমলি যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, ঠিক আছে, খাইতে যাই, ঠিক আছে। তার মানে আমরা এমপ্লয়ি ডেভেলপমেন্ট নিয়ে মোটামুটি প্রথম থেকে আমরা কাজ করা ট্রাই করি, ঠিক আছে। তো এন্টারটেনমেন্ট কস্ট, তার মানে এই যে দেখেন আপনার ওই রিসোর্সকে রাখতে যে সকল জায়গায় খরচ হচ্ছে ওগুলো মিলেই কিন্তু আসলে আপনার খরচটা দিতে হবে। বুঝতে পারছি? ইয়েস ভাই। বুঝতে পারছি? কারণ এই জায়গাটা না আমরা একটু মিস্টেক করি। হ্যাঁ, আপনি যখন ফ্রিল্যান্সার তখন তো আসলে আপনি নিজের বস, তখন তো আসলে আপনার আন্ডারে কেউ কাজ করে না, ওইটা ডিফারেন্ট কেস। বাট যখন আপনি অ্যাজ এ কোম্পানি ডিল করবেন, প্রথমে হয়তো আপনি চিন্তা করবেন যে আচ্ছা আমি তাহলে আমিও এটা ভুল করছি যে আমি প্রথমে কম টাকার প্রজেক্ট নিতাম, মনে করতাম যে না কাজ ঢুকুক, ঠিক আছে, এই ধরনের কস্ট গুলো মেজার করতাম না। বাট যখন আমার অপারেশনাল কস্ট বাড়তে থাকে, আমার এমপ্লয়ি সাইজ বাড়তে থাকে, আমাকে অফিস নেওয়া লাগছে, ঠিক আছে, অফিসের সাথে যে আদার কস্ট ইউটিলিটি কস্ট গুলো আছে এগুলো যখন বাড়তে থাকে, তখন আমি দেখলাম যে আমি যে প্রথমেই কম বাজেট দিতাম, মানে কম বলতে কি এই কস্ট গুলা বাদ দিয়ে যে বাজেট দিতাম, এটা আসলে আমার জন্য একটা ভুল ডিসিশন ছিল। বুঝতে পারছেন? সো কিছু কিছু জিনিস কোনো কোনো কোম্পানিতে এক্সট্রা, কিছু কিছু জিনিস কোনো কোনো কোম্পানিতে আহ, থাকে না। সো ওইটা হলো কোম্পানি টু কোম্পানি বেস করে আপনার এই এডিশনাল কস্ট গুলো আসবে। তারপরে যেটা আসবে সেটা হলো যে ইউটিলিটি কস্ট, তাই না? ইন্টারনেট, গ্যাস বিল, কারেন্ট বিল, রাইট। তারপরে আসবে, এটার নাম কি একটু আগে মনে পড়লো, বোনাস। বোনাস দেন না আপনারা, অথবা বোনাস পান? হ্যাঁ, বোনাস পান পাই আপনারা? হ্যাঁ ভাইয়া। পাই ভাই, কিন্তু মানে ঢোকার সময় যেটা ছিল ওইটাই আর বাড়ায় না। এটা তাহলে কোম্পানি কোম্পানি, ঠিক আছে। যাই হোক, আমার তো সাথে ওইভাবেই পলিসি আর কি। হ্যাঁ, ঠিক আছে। policy, বোনাস হলো ফ্যাক্টর, এইটা হলো আচ্ছা। ব্যাপার। আরেকটা জিনিস হলো যে যেটাকে আমি বলি, মানে আমি এটার নাম দিই যে ডোনেটেড। ডোনেটেড মিনস হলো যে আপনি কিন্তু অনেক সময় কোম্পানি কি করে যে বিভিন্ন জায়গায় দান করে, তাই না, রাইট? বিভিন্ন জায়গায় চ্যারিটি কাজ ভলেন্টিয়ার আছে, হ্যাঁ। চ্যারিটি কাজগুলো আছে, তো এই টাকাগুলো কোত্থেকে আসবে? কথা বলছেন, এই টাকাগুলো তো আপনার ইনকাম থেকে আসবে, তাই না? ঠিক আছে। তার মানে এই পোর্শনটাও আমরা ডিস্ট্রিবিউট করে দিই যে আমার যদি 10 জন এমপ্লয়ি থাকে, সো আমি প্রত্যেক এমপ্লয়ি কস্টের সাথে এত% করে অ্যাড করে দেব, ঠিক আছে। তার মানে দেখেন যে আমরা এতদিন, মানে জানি না আপনাদের অবস্থা, আপনারা হয়তো বা আমার থেকে আরো বেশি প্যারামিটার কাউন্ট করেন, বাট আমি যেটা বুঝাতে চাচ্ছি যে যে একটা কস্ট যখন আমরা দিব, ইট নিডস টু বি ক্যালকুলেটেড, যে আপনার ওই রিসোর্সের ইয়ারলি খরচ কত যাচ্ছে এটা আপনাকে আগেই ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। যেমন আপনি যদি কাউকে হায়ার করেন, ধরেন যে একজন ফ্রেশারকে 20,000 টাকায়, যদি আপনি আদার ফ্যাসিলিটি দেন ধরেন যে 7K, 27K, 27K ইন্টু
12, তাই না? কত টাকা আসে? 324, 3,24,000, তাই না? 3,24,000 টাকা। 3,24,000। এখন এই 3,24,000 টাকার সাথে আপনি আরো অ্যাড করবেন কোনটা? বোনাস, তাই না? ধরেন যে আপনাদের পারফরমেন্স বোনাস টোনাস নাই, আপনি জাস্ট ফেস্টিভ্যাল বোনাস 50% পান, তাই না? তাহলে এটার সাথে আরো যোগ হবে কত বলেন তো? আরো 27K, রাইট? তার মানে ওভারঅল প্রায় 3.5 লাখ টাকা তার জন্য বাজেট, রাইট? এখন শুধু 3.5 লাখ টাকা বাজেট না, আপনি তার স্যালারি বাড়াবেন না 1 বছর পরে? হুম ইনক্রিমেন্ট রেট কত পার্সেন্ট? সেটা হলো 10 টু, ধরেন যে আমি যদি বলি 10 to 30% হয় সাধারণত, ঠিক আছে? 30% খুবই রেয়ার, বাট 10 to 30% হয়। তার মানে এটাও আপনাকে মেজার করতে হবে। এখন আপনি আমাকে বলেন যে আপনি যদি তাকে মাসে 27,000 টাকা দেন, আপনি এই এমপ্লয়ের কাছ থেকে রিটার্ন কত নেবেন? ROI মাসে? এটা জানেন কত নেবেন? না ভাই, 3 times কোনো রুল জানা নাই। 9 থেকে 10 লাখ তো হওয়া উচিত। এটাকে বলে HR রুল। কি বলা হয়? HR রুল 3 to 10 গুণ। কি? 3 to 10 গুণ। তার মানে আপনি যদি দেখেন যে আপনি যদি একটা রিসোর্সের কস্ট এমন ভাবে দিচ্ছেন যেটার ROI এর ভ্যালু 3-এর নিচে, আপনি মানে আপনি না, ওই কোম্পানি খুব শীঘ্রই শাটডাউন হবে। ওই কোম্পানি কি হবে বলেন? শীঘ্রই শাটডাউন হবে। বুঝতে পারছেন? তার মানে আপনি চিন্তা করেন যে একটা রিসোর্স যদি, তাকে যদি আপনি একটা প্রজেক্টের জন্য 3 মাস ডেডিকেটেড রাখেন, তাহলে আপনার মিনিমাম তার জন্য বাজেট কত দিবেন? 27 into 3, তাহলে কত আসে বলেন তো? 81,000 টাকা, ঠিক আছে? কই কই, আরে দূর, এইটা কি বলেন? এটা আসলে তার মিনিমাম বাজেট। তা আমরা কি করি জানেন? আমরা ক্যালকুলেট করি কেমনে? আচ্ছা, হয়তো আমি 27,000 টাকা দিচ্ছি, ঠিক আছে, আমি প্রজেক্ট বাজেট দিয়ে দিলাম ওর জন্য 40,000 টাকা। যেটাকে HR রুল অনুযায়ী খাটে বলেন তো? খাটে? একদমই না ভাই। তাহলে মানে আপনি কত লস দিচ্ছেন? হ্যাঁ, প্রায় 41,000 টাকা লস দিচ্ছেন, ঠিক আছে? এক্স্যাক্টলি। আপনি মানে এটা তো আপনার কাছে মনে হবে যে কিসের লস আপনি, কারণ আমরা চিন্তা করি কি জানেন? আমরা চিন্তা করি গ্রস প্রফিট। কি চিন্তা করি? গ্রস প্রফিট, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু নেট প্রফিট থিঙ্ক করতেছি না। এটা আমিও করতাম, বাট আমি ধরেন যে পরোটা খাওয়ার পরে, ঠিক আছে, এখন ধরেন যে জিনিসগুলোকে আমি মেনটেন করার চেষ্টা করি, ঠিক আছে? তার মানে আপনার ওই রিসোর্সের আসলে ভ্যালু কিন্তু 3 গুণ মিনিমাম। কয় গুণ? 3 গুণ। তারপর এক্সপিরিয়েন্স অনুযায়ী 5 গুণ, 4 গুণ। তাহলে ওই অনুযায়ী আপনাকে প্রজেক্ট গুলো ঢুকাইতে হবে। প্রজেক্ট অনবোর্ড কতগুলো প্রজেক্ট, এটাতে আমি আজকে আলোচনা করব না। তার মানে এটা হলো, এই রোলটা মাথায় রাখবেন যে আপনি যে প্রজেক্ট বাজেট দিচ্ছেন, আপনি যে কস্টটা যাচ্ছে, ওই কস্টের অ্যাটলিস্ট যেন 3 গুণ আপনার পকেটে ঢুকে। বুঝছেন? ঠিক আছে? ভাই সব আমার একটা ধরনের আমার মানে একটা ওই প্রশ্ন আছে। প্রজেক্টের উপরে সব ধরনের কস্ট মিলায়ে যেটা হচ্ছে তার মিনিমাম 3 গুণ যেন 3 গুণ, কারণ ওখানেই ধরেন যে বাজেটে ওই যে 3 গুণ, কেন 3 গুণ কিন্তু প্রফিট না,
ওই 3 গুণের মধ্যে না, আপনার মার্কেটিং কস্ট আছে না, রিস্ক ফ্যাক্টর আছে। রিস্ক ফ্যাক্টর আছে, মার্কেটিং কস্ট আছে, আদার যে এডিশনাল খরচ আছে, আপনার কোম্পানি বাড়বে। ধরেন যে আপনি রাইট, বছরে ট্রাভেল করবেন না ট্রাভেল? এক্স্যাক্টলি। আপনি বড় বড় কোম্পানিগুলোকে দেখেন না ট্রাভেল করতে? হ্যাঁ, বড় বড় কোম্পানিকে দেখেন না ইয়েস, ট্রাভেল ইয়েস করতে? ভাই। তা তারা কি নিজের পকেট থেকে করে? কখনোই না। যেমন আমার এক পার্টনার এই যে ডেনমার্কে যাচ্ছে, ঠিক আছে? আপনার ভিসা টিসা সহ সবকিছু সে সে আপনার 2 উইকস থাকবে, 7 লাখ টাকা বাজেট। কথা বুঝছেন? এই 7 লাখ টাকা আপনি কোথায় পাবেন? আপনি বিভিন্ন জায়গায় স্পন্সর করবেন না আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য? ইয়েস। হ্যাঁ, এক্স্যাক্টলি। করবেন না? যেমন আপনারা যে দেখেন না ব্রেন স্টেশন করে, স্পন্সর করে না? কেন করে? আপনি হ্যাকাথন অ্যারেঞ্জ করবেন না ফ্রিতে? আপনি ফ্রিতে হ্যাকাথন, ঠিক আছে, অ্যারেঞ্জ করবেন সবাইকে নিয়ে, ওখানে প্রাইজ মানি দিবেন, তো এটা আপনার খরচ না? রাইট? তার মানে এই যে ধরেন যে এই যে বিষয়গুলা তখনই আসবে যখন আপনি আসলে একজন সিএফও কে রাখবেন। কাকে রাখবেন? সিএফও, যেটাকে বলা হয় চিফ চিফ ফাইন্যান্স অফিসার। ফাইন্যান্স অফিসার। এটা আপনি হন, মানে ওই কাজগুলা আপনার করতে হবে যে আপনার ইয়ারলি কত টাকা রেভিনিউ জেনারেট করতে হবে, ঠিক আছে? কোম্পানি কেন শাটডাউন হয়? বিকজ তার এই ম্যাপিংটা থাকে না। হয়তোবা আপনি আপনি চিন্তা করছেন যে আমি এই বছর 1 কোটি টাকা আর্ন করব, হয়তোবা আপনি টার্গেটে যাইতে পারেন না, আপনি 80 লাখ পর্যন্ত গেছেন, এটা আনাদার কেস। বাট আপনি যদি ক্যালকুলেটেড না থাকেন যে আমি আমার রিসোর্স থেকে মিনিমাম আমি যেন এত গুণ নিয়ে আসতে পারি, তাহলে আমি একদম সেফ জোনে। এই যে 3 গুণ যে বললাম, এটা কিন্তু একদম সেফ জোন। কি জোন? সেফ জোন। যেমন মিনিমাল সেফ জোন। আমরা এটা মেজার করি যে আমার একটা এমপ্লয়ি যদি, মানে এমপ্লয়ি এমপ্লয়ি বলি না, আমি বলি টিম মেম্বার। আমার একজন টিম মেম্বার, সে আসলে মান্থলি তার কেপিআইটা মেজার করে আমি এভাবে সে কত আরওআই দিচ্ছে, ঠিক আছে? এটা আমার মেজার করতে হয়। এটা আপনি ফ্রেশার দিয়ে করেন, যাই করেন। হ্যাঁ, ডেভেলপার, আমরা যারা ইঞ্জিনিয়ার, তারা তো ধরেন প্রতি মাসে রিটার্ন দিতে পারবে না, ঠিক আছে? কিন্তু ইয়ারলি আমরা দেখি যে ইয়ারলি আমরা 3 বার ব্রেকডাউন করি যে 4 মাস পর পর যে আমার ও এই কেপিআই এর মধ্যে আছে কিনা, ও মিনিমাম 3 গুণ আমাকে আরওআই দিচ্ছে কিনা, ঠিক আছে? যেমন ভাই আমি আমার যদি একটা আমাকে প্রশ্ন কেউ আছে। যদি বলে 1 লাখ টাকা স্যালারি, আমি তাকে কোশ্চেন করি যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 1 লাখ টাকা দিব, হ্যালো। আর তুমি কি আমাকে মাসে 10 লাখ টাকা কাজ উঠাতে পারবা কিনা? তো ওই সময় আমি আসলে তার কনফিডেন্টটা দেখি, ঠিক আছে? তখন তখন কি ভাই ভাই কি কইলো এটা, যে 1 লাখ টাকার দিব আমারে মাত্র 10 লাখ টাকা কাজ উঠাইবো, তাহলে ভাই আমারে ঠকাইতেছে। বলি না আমরা? কি বলি না? ফার্স্ট ইমপ্রেশন তো এরকমই হবে। তাই না? খাটায় মাটায় ভাই ফাটায় লাইতেছে, কিন্তু আমারে দিতেছে মাত্র 1 লাখ টাকা। কিন্তু সে তো জানে না যে বাকি যে 9 লাখ টাকা, ওই 9 লাখ টাকার মধ্যে আপনি স্পন্সরশিপের জন্য রাখছেন, তারপর এন্টারটেইনমেন্টের জন্য রাখছেন, তারপরে ধরেন যে বাইরে যাওয়ার জন্য রাখছেন, কোম্পানি ডেভেলপমেন্টের জন্য রাখছেন। আপনি ধরেন যে 2 বছর পরে চিন্তা করছেন যে অলির মতো একটা কোম্পানি খুলবেন, মানে অলির মতো একটা অফিস নিবেন, চিন্তা করতে পারেন না? তো ওই সেভিংসটা আপনার করতে হবে না? বুঝতে পারছি? সো দিস ইজ দ্য, মানে রুলস আই হ্যাভ লার্নড ফ্রম মেনি এইচআর, ঠিক আছে? যে তারা এই জিনিসগুলো দেখে আর কি, ঠিক আছে? So, একজন কোশ্চেন ওকে, করতে চাচ্ছিলেন। আমার কি আমার আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? ইয়েস, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমি এই শুনতে জি জি পাচ্ছি, বাকি সবাই শুনতে পাচ্ছে কিনা? ওকে ওকে, না লাস্টের দিকে সালমান ভাইয়ের কথা একটু কেটে কেটে আসছে, তো আমি বুঝতে পারছিলাম যে আমার নেটওয়ার্কের সমস্যা নাকি সালমান ইসের ভাইয়ের। আচ্ছা সুলতান ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে আমরা যেহেতু বললেন যে এই যে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছি, আমাদেরটা আসলে মান্থলি ক্যালকুলেট করাটা খুব ডিফিকাল্ট। সাপোজ একটা একটা কোম্পানি আছে, তারা একটা স্যাস প্রোডাক্ট ডেভেলপ করছে। এখন সেই স্যাস প্রোডাক্ট ডেভেলপ করতে হতে পারে তাদের এমভিপি ডেভেলপ করতে 1 বছরের মতো লেগে যাবে, অ্যান্ড সেখানে আবার ক্লায়েন্ট গ্যাদার করা, মানে কাস্টমার নিয়ে আসা, ঠিক আছে, রেগুলার সাবস্ক্রিপশন বেসড।
ওটা হতে পারে তাদের 2-3 বছর বা 4 বছরের একটা প্ল্যানিং হতে হবে ইন দ্যাট কেস। তাহলে তখন যে স্যালারি দিবে ওই সময় ওই স্যালারিটা কিভাবে করে ক্যালকুলেট করে দিবে?